হাই করো হাই করো হাই হাই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি কথাটা এই মুহূর্তে সত্যিই বলতে পারছি না। বিগত 2 মাস ধরে প্রায় কোনো রকম ভিডিও ব্লগ কিচ্ছু দিইনি। তবে ছোট ছোট কিছু ক্লিপিংস তোমাদের জন্য নিয়ে রেখেছিলাম, যেটা ভেবেছিলাম হয়তো অনেক আগেই শেয়ার করব, কিন্তু আর শেয়ার করে হয়ে ওঠেনি। এই যে ভিডিওটা দেখছো, এটা ছিল কালী পুজোর দিনের। এই দিনটাতে একটা চরমতম বিপদ ঘটে গেছিল আমাদের জীবনে। সকাল থেকে একটা ব্যস্ততার পরে সন্ধেবেলায় সবাই মিলে যখন বাজি ফোটাচ্ছিলাম, ঠিক তখনই ঘটেছিল বিপদটা। আমাদের বাড়িতে 100টা প্রদীপ দেওয়ার রেওয়াজ আছে বিগত 8 বছর ধরে। কারণ 8 বছর আগে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি, তারপরেই আমার ডেঙ্গু হয় এবং সেই ডেঙ্গু থেকে হসপিটালাইজ অবস্থা থেকে ফিরে এসেছিলাম ঠিক কালী পুজোর আগের দিন। আর সেই জন্যে সে বছর থেকে 100টা প্রদীপ আমার বর জ্বালাতে শুরু করে। যতই টুনি বা যাই দিই না কেন, এটার কিন্তু কোনো ব্যতিক্রম হয় না। কোনো কোনো বছর, যে বছর দিওয়ালিটা অন্য দিনে পড়ে, সে বছর কিন্তু দিওয়ালির দিনেও আমরা 100টা প্রদীপ জ্বালাই, আবার কালী পুজোর দিন তো অবশ্যই জ্বালাই। যাই হোক, সব মিলিয়ে বেশ একটা আনন্দেই কাটে। এবছরেও শুরুটা সেরমভাবেই হয়েছিল। সবাই মিলে সন্ধ্যে থেকে বাজি ফাটাতে বসেছিলাম। তার আগে রঙ্গোলি দেওয়া হয়েছিল, প্রদীপ জ্বালানো হয়েছিল, আর এই প্রদীপ থেকেই ঘটে গেছিল একটা মারাত্মক রকমের বিপদ। আমি পরেছিলাম সেদিন একটা শাড়ি, আর শাড়ির আঁচলটা কখন জানি বাজি ফোটাতে ফোটাতে অখেয়ালবশত প্রদীপের মধ্যে ধরে গেছিল এবং গায়ে লেগে গেছিল একটা ভালো রকমেরই আগুন। তবে হ্যাঁ, সাথে সাথে বুঝতে পারার জন্য এবং তার পাশাপাশি আমার হাজব্যান্ড আর মামুনির বুদ্ধিমত্তার কারণে খানিকটা বিপদ থেকে বেঁচে উঠেছিলাম খুব তাড়াতাড়ি। তাই কোনো রকম বড় রকমের বিপদের আঁচ গায়ে না পড়লেও এই ভয়টা কিন্তু আমার রয়েই গেছে। আজও পুজো দেওয়ার সময় যখন কোনো প্রদীপ জ্বালছি, ভয় করছে তখন। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের পরে এই আবার ব্লগ দিচ্ছি, তাই শুরুটা সপ্তমী থেকেই শুরু করলাম। সপ্তমীর দিন সকাল সকাল আমি, আমার বর আর মেয়ে মিলে চলে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে জগৎ মুখার্জি পার্কে, যেখানে এবছরের থিম ছিল আন্ডার ওয়াটার মেট্রো রেল। আর সত্যিই যেন ঢোকার পথের দুধারে ছিল জলরাশি, আর ভেতরে গিয়ে পেলাম দেখা এক হুবহু মেট্রো কামরার, যেটা দেখে বোঝবার কোথাও উপায় ছিল না যে এটা কোনো মণ্ডপ না কোনো মেট্রো রেলের কামরা। যাই হোক, সবটা মিলিয়ে কিন্তু অত্যন্ত সুন্দর ছিল এখানকার মণ্ডপ সজ্জা, আর আলোটাও করেছিল দেখো একেবারে যেন মেট্রো রেলের মতো। সত্যি কোনো রকম খামতি ছিল না এতে। তার সাথে সাথে ছিল এসকেলেটর, টিকিট কাউন্টার, সব কিছু। সব মিলিয়ে বলতেই হবে শিল্পীর কিন্তু অসাধারণ গুণের প্রকাশ ছিল এই মণ্ডপটি। আর দেবী প্রতিমাতেও ছিল বৈশিষ্ট্য। দেবী প্রতিমা এখানে ছিল কুমিরের ওপর অধিষ্ঠানরত ধ্যান মুদ্রায়, এবং তার পাশে ছিল একটি নৌকার মধ্যে সিংহ এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তার 4 ছেলে মেয়ে। দেবী প্রতিমা কিন্তু এখানে অত্যন্ত সুন্দর, আর লাল রঙের একটা শাড়ি পরে মাকে কিন্তু অসাধারণ লাগছিল এই মণ্ডপে। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম কুমারটুলি পার্কে। সেখানে গিয়ে দেখলাম তাদের এবছরের থিম ছিল বেতার বা রেডিও। যে রেডিওতে কিন্তু মহালয়ার দিন ভোরবেলা 4টের সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ না শুনলে আমাদের কিন্তু পুজোটা অসম্পূর্ণ থেকে যায় বলে মনে হয়। আর শুধু তাই নয়, পুজোর আমেজটাও যেন পুরোপুরি উপভোগ করা যায় না। তো সেই রেডিওই ছিল তাদের এবছরের থিম। ভেতরে ছিল বিভিন্ন যুগের, বিভিন্ন সময়ের রেডিওর শিল্পীদের ছবি এবং বিভিন্ন ধরনের বেতার যন্ত্রের মডেল। আর দেবী প্রতিমাতেও ছিল কিন্তু একটা বৈশিষ্ট্য। দেবীকে যেন মনে হচ্ছিল এখানে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এবং তার দুপাশে লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী ও কার্তিক বিরাজমান। আর মায়ের মুখ ছিল কিন্তু সত্যি অত্যন্ত সুন্দর, আর ভেতরের আলোকসজ্জাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাগবাজার সার্বজনীন। সেটা দেখতে যাওয়ার পথে পড়ল এই মণ্ডপটা। মণ্ডপটা কিন্তু ছোট হলেও ভেতরে কিন্তু একটা অসাধারণ বৈচিত্র্যে পরিপূর্ণ। ভেতরে কোনো রকম ঝাড়বাতি নয়, মাটির হাঁড়িকে উল্টে তার মধ্যে লাইট লাগিয়ে একটা আলোকসজ্জা তৈরি করা হয়েছিল। আর ছিল বেশ কিছু গাছের গুঁড়ি আর জলের বিভিন্ন সময়ে বিভিন্ন উপযোগিতার ছবি। কোনোটা
ছবি তোলা, আবার কোনোটা হাতে আঁকা। সব মিলিয়ে কিন্তু জল যে আমাদের জীবনের অনস্বীকার্য ভূমিকা বহন করে এবং জল যে কোনো পাত্রেই রাখলে সেই পাত্রেরই আকার ধারণ করে, সেটাই হয়তো এখানে বোঝানো হয়েছে। কারণ এখানকার প্রতিমা ছিল গৈরিক অর্থাৎ গেরুয়া রঙের বসনে, আর সিংহের চারিদিকে ছিল সাদা অর্থাৎ শান্তির প্রতীকের মতন বেশ কিছু কাপড় ছড়ানো, যেটা কিন্তু আমার বেশ অন্যরকম লেগেছে। আর দেবী প্রতিমা ছিল এখানে কিন্তু অত্যন্ত সুন্দর, সেটাও কিন্তু সত্যিই আমার মন কেড়েছে। আর এরপর আমরা পৌঁছে গেছিলাম বাগবাজার সার্বজনীন। বাগবাজার সার্বজনীনের এবছরের থিম ছিল জিপিও। তবে এদের কিন্তু প্রতিমাতে কোনো বছরই কোনো রকম অভিনবত্ব বা কোনো রকম বৈশিষ্ট্যের আলাদা করে কোনো ছোঁয়া পাওয়া যায় না। এখানকার প্রতিমা হয় সাবেকি আদলে এবং প্রতি বছর একই রকম সজ্জা এবং একই রকম সৌন্দর্যে পরিপূর্ণ থাকে এখানকার মাতৃমূর্তি, যা কিন্তু আমার প্রত্যেক বছরই দেখলেও মন জুড়িয়ে থাকে। আর এই ভিডিওটা শুরু করেছিলাম অষ্টমীর দিন। সেদিন মেয়ের শরীর খারাপ অলরেডি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো সপ্তমীর দিন দুপুরের রোদ লেগে। তবে বিকেলবেলা তাও মনে হলো যে বাচ্চাটা এত ঘুরতে ভালোবাসে, তাকে নিয়ে একটু বেরোবো না, তাই আশেপাশে দু একটা ঠাকুর দেখতেই বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, বেরিয়ে কিন্তু সে কোনো রকম ঘ্যান করেনি, বরঞ্চ একটু সুস্থই হয়ে উঠছিল। আর এই যে জায়গাটা, এটা ছিল আমরা যে সিথির মোড়ের মাঠটা দেখতে পাই সেখানকার বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো। এখানকার এবছরের থিম ছিল মাটির টানে, অর্থাৎ কৃষকদের জীবনযাপন, কৃষকদের বিভিন্ন রকম মাটির বীজ বপন থেকে আরম্ভ করে তারা যেভাবে তাদের কৃষিকর্ম এগিয়ে নিয়ে চলে, সেটাই ছিল এখানকার এবছরের থিম। তাই চারিদিকে গরু, মাটি, বিচলি, চাকা, ঘাস, ধান গাছ ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল মণ্ডপটাকে। আকাশের সাথে মণ্ডপটাকে এই জন্য দেখালাম, আমার কিন্তু মনে হচ্ছিল যেন মাটি আর আকাশ একেবারে মিশে গেছে। ভেতরেও ছিল অনেকগুলো মডেল, তবে বেশিরভাগ মডেলগুলো কিন্তু বিচুলির ওপর মাটি দিয়ে তৈরি করা এবং খুব সুন্দর। আমার তো অত্যন্ত অসাধারণ লেগেছে। আর এরপর চলে এসেছিলাম আরেকটা পুজো মণ্ডপে, যে পুজো মণ্ডপের নাম এতদিন পর ভিডিওর ভয়েস দিতে বসে আমার আর কিছুতেই মনে পড়ছে না। তবে এখানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল এবং অরিজিনাল গাছ দিয়ে এই জায়গাটাকে সাজানো হয়েছিল। আর মাটির টানের পরে মাটি আকাশ দেখার পর এই যে সবুজ দেখতে পাচ্ছি, এটা যেন মনকে মুগ্ধ করেছিল আরও বেশি। সত্যিই কিন্তু এই মণ্ডপটাও ছিল অসাধারণ। এখন তো কোনো রকম শহরাঞ্চলে ইটকাট কংক্রিটের ভিড়ে গাছপালা খুব কম দেখতে পাওয়া যায়, তাই এই রকম সবুজ দেখতে পেলে চোখ যেন জুড়িয়ে যায়। মাতৃপ্রতিমার পোশাকেও ছিল অভিনবত্ব। আর এটা ছিল নেতাজি কলোনির লোল্যান্ডের পুজো, যেখানে এবছর সনাতনী ধর্মটাকেই তুলে ধরা হয়েছিল। গেট থেকে আরম্ভ করে আলোকসজ্জা এবং আশেপাশের মণ্ডপের চারিদিকে যে সৌন্দর্য এবং মাতৃপ্রতিমা, সব কিছুতেই যেন একটা অসাধারণ অভিনবত্ব ছিল। এবছরের পুজোটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। আর এটা ছিল আমাদের পাড়ার প্রতিমা নিরঞ্জনের সময়ের ভিডিও। এরপর চলে এসেছিল দেখতে দেখতে কালী পুজো। কালী পুজোর দিন সকাল সকাল বসে পড়েছিলাম ঘরের থাকা কিছু জিনিস নিয়ে একটু ঘরটাকে অন্যরকমভাবে ডেকোরেট করার জন্য। যদিও জিনিসগুলো খুব কম পরিমাণেই ছিল আমার কাছে, তাই খুব একটা ভালোভাবে সাজিয়ে তুলতে পারিনি। যেরকমটা পেরেছি সেরকমটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাঝখানের এই জায়গাগুলোতে জিনিস যদি বেশি থাকতো তাহলে হয়তো একটু ঘন ঘন করে দিলে দেখতে বেশ ভালো লাগতো। এটা দেখতে অতটা আমার নিজের চোখেও ভালো লাগছে না, তবুও একটু আলাদা রকমের সাজসজ্জা করেছিলাম। তবে এটা স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ে এটাকে ছিঁড়ে ছুঁড়ে একাকার করেছিল। যাই হোক, যেটুকুনি সাজিয়েছিলাম সেটুকুনি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তোমাদের জন্য। তোমাদের সাথে শেয়ার হয়তো অনেক আগেই করতাম সব কিছু ঠিক থাকলে, তবে করতে অনেকটা দেরি হয়ে গেল। আর এটা ছিল ওই দিনই সন্ধেবেলা প্রদীপ জ্বালানোর সময়ের কিছু ভিডিও। সেদিন সন্ধে প্রথমেই ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছিলাম প্রদীপগুলো। আর ঠাকুরের সামনে প্রদীপ দেওয়ার পাশাপাশি আমি তৈরি করেছিলাম একটা রঙ্গোলিতেও তো প্রদীপ দেওয়ার একটা প্রচলন আছে। যদিও আমরা নন বেঙ্গলি নই, তবুও এখন কিন্তু সব ধর্মই সমান হয়ে গেছে। সবাই কিন্তু সবার ভালো জিনিসগুলোকে নিজেদের মতন করে আপন করে নিয়েছে, তাই আমি বা সেটা থেকে পিছিয়ে থাকবো কেন? তাই একটা প্রদীপ দিয়ে আর একটা এমনি রঙ্গোলির কালার দিয়ে দুটো
আলপনার মতন ডিজাইন কিন্তু ঠাকুরের সামনে করেছিলাম। এই দিনটা সব জায়গাগুলোকে সাজাবো আর ঠাকুরকে সাজাবো না তা কি হয়, তাই সেভাবেই সাজিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে। তোমরা কিন্তু দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে আমার রঙ্গোলিটা কেমন হয়েছে, কারণ আমি এই প্রথমবার নিজের হাতে রঙ্গোলি বানালাম। আর এর আগে আমি সেরকমভাবে কাউকে একটা রঙ্গোলি করতেও দেখিনি। আমি যা দেখেছি সবই ইউটিউব ভিডিও দেখে, আর সেখান থেকেই কিন্তু শিখে এই রঙ্গোলিটা বানিয়েছিলাম আর বাড়িটাকেও একটু অন্যরকমভাবে সাজিয়েছিলাম। তোমরা কিন্তু আমাকে কেউ জানাতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের আমার এই রঙ্গোলি। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম মা মেয়ে মিলে একটু ঠাকুর দেখার উদ্দেশ্যে। যদিও কালী পুজো, তাই বেশি দূর যাইনি, আশেপাশেই মায়ের কয়েকটা প্রতিমা দর্শন করেই চলে এসেছিলাম। এটা ছিল আমাদের বাড়ি থেকে একদম কাছেই। আর প্রতিমাটা দেখো কত বিশাল আকারে তৈরি করা হয়েছে। এই প্রতিমা কিন্তু মণ্ডপে তৈরিও হয়নি, এটাকে কিন্তু কুমোরটুলি থেকেই আনা হয়েছিল। আর এখানে কিন্তু ছিল অসাধারণ আলোকসজ্জা, আর চারিদিকেই যেন দিওয়ালি আসলে একটু বেশি রকমের আলোকসজ্জা শুরু হয়ে যায়, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। বিভিন্ন ধরনের রোশনাইতে যেন সেজে ওঠে গোটা অঞ্চল। আর এটা ছিল একটা প্রদীপের মালা বা প্রদীপ দিয়ে তৈরি করা রঙ্গোলি। আশেপাশে একটু ছোট ছোট ডিজাইন করলেও এটাকে আমি মূলত মাটির থালায় প্রদীপ জ্বেলেই তৈরি করেছিলাম। আর এটা ছিল আমাদের সাজসজ্জা। আমরা কিন্তু ওই দিন কোথাও না গেলেও একটু সেজে গুজে নিজেদের মতন আনন্দ করব বলে তৈরি হয়েছিলাম। যদিও আনন্দটা আমাদের কাছে বেশিক্ষণের জন্য স্থায়িত্ব পায়নি, তবুও যেটুকুনি সময় পেরেছিলাম সেটুকুনি সময় কিন্তু আমরা চেটেপুটে একদম আনন্দ করে নিয়েছি। আমরা কিন্তু কোনো সময়ই ফ্যামিলি টাইম স্পেন্ড করতে ভুলি না, কারণ ফ্যামিলি টাইমের মতন ভালো টাইম কিন্তু সত্যিই আর কিছু হয় না। আর এটা ছিল আমাদের বাড়ির ভেতরকার সাজসজ্জা। এই টুনি লাইটটা কিন্তু একটাই চেনে, জানো তো, গত বছর মেয়ে হওয়ার পরে এই টুনি লাইটটা আমরা কিনে এনেছিলাম। এটা কিন্তু আমি ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কত ফুটের, তবে এটা কিন্তু বিশাল, খুব সুন্দর। মানে ভেতরের এই এতটা জায়গা কিন্তু কি সুন্দরভাবে কভার হয়ে গেছে দেখো একটাই মাত্র টুনি লাইট দিয়ে। আমার কিন্তু এই সজ্জাটা খুব ভালো লাগে। আর এবছরে তো সেটা এখনও অবধি খোলাই হয়নি, কারণ সামনেই তো আবার নিউ ইয়ার আসছে, আর মেয়ে যেহেতু আছে বাড়িতেই সেটা সেলিব্রেট করব। আর এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ দিওয়ালির পরের দিন, যেদিন ছিল ভাইফোঁটা। সকালে ভাইফোঁটার অনুষ্ঠান মিটিয়ে বিকেলবেলায় চলে গেছিলাম মধ্যমগ্রাম অঞ্চলের কিছু মণ্ডপ দর্শন করতে, তার মধ্যে এটা একটা। আর এটাও ছিল মধ্যমগ্রামেরই আরও একটা মণ্ডপ, যেটা কিনা ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছিল। আমার কিন্তু এই মণ্ডপগুলো খুব সুন্দর লেগেছে। এত বছর অবধি শুনতাম যে মধ্যমগ্রামে খুব ভালো কালী পুজো হয়, তবে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর বললাম না, মেয়ে হওয়ার পরে আমাদের আনন্দের মাত্রা যেন বেড়ে গেছে। যে কোনো ছোট থেকে বড় সমস্ত উৎসব যেন আমরা পিছিয়ে থাকি না। আর এই আলোকসজ্জাটা কিন্তু কালী পুজোর নয়, এটা ছিল জগদ্ধাত্রী পুজোর, কারণ কালী পুজোর পরপরই ছিল জগদ্ধাত্রী পুজো। আর বাগবাজার অঞ্চলে যেহেতু প্রচুর পুজো হয়, সেদিনও কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর এখানে এসে ঢাকের তালে তালে আমার মেয়ে কিন্তু বেশ হাত পা তুলে নাচানাচি শুরু করেছিল, তারই কিছুটা অংশ একটু ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আর এটা ছিল 14 নভেম্বর, অর্থাৎ চিলড্রেন্স ডের ভিডিও, যেদিন খুব একটা বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট না করতে পারলেও মেয়েটার হাতে কিছুই তুলে দেবো না সেটা যেন ঠিক ভাল লাগছিল না। তাই যেমন ভাবা তেমন কাজ, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম ওর জন্য কিছু কেক, বিস্কিট, ক্যাডবেরি আর একটা ছোট্ট খেলনা। আর সেটা পেয়েই আমার মেয়ে কিন্তু বেশ খুশি। খোলার কায়দাটা দেখলে, কীরকম চটপট প্যাকিং খুলে ফেলতে হয় সেটা কিন্তু ও জেনে গেছে। অত সময় নেই যে একটা একটা করে বের করবে, কারণ তাতে অনেক সময় নষ্ট, তাই জন্য খুব তাড়াতাড়ি সে খুলে ফেললো। আর ঠিক বুঝেছে যে কোনটা খেলনা, সেটা আমার হাতে দিয়ে বলছে যে ওটা খুলে দেখানোর জন্য। এটার মধ্যে ছিল একটা লেজার লাইট টাইপের খেলনা, যেটাকে দেয়ালে ফেললে বিভিন্ন ধরনের অ্যানিমালস, ফ্রুটস, ভেজিটেবলস এদের পিকচার্সগুলো দেওয়ালের গায়ে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু ওর বেশ পছন্দ হয়েছে। আর যদিও এই দিনের আগের দিনটাতে ওর ভ্যাকসিনেশন হওয়ার জন্য কেক বা কোনো কিছুই আলাদা করে একটু সেলিব্রেশনের ব্যবস্থা ওর জন্য করতে পারিনি, তাই এইটা দিয়েই ওকে খুশি করার চেষ্টা করলাম। আর এত কিছু খারাপ সময়ের মধ্যেও একটু ভালো সময় কাটিয়েছিলাম আমরা নভেম্বর মাসের শুরুতেই মায়াপুর গিয়ে। সেই মায়াপুরের পুরো ভ্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে।